দেশের একেবারে ফাউন্ডেশনাল ডকুমেন্ট মানে সংবিধান সেটা বদলানোর জন্য একটা বিশাল প্রস্তাবনা এসেছে। তো চলুন আজ এই জুলাই সনদটা ঠিক কি আর এর পেছনের পুরো প্রক্রিয়াটা কেমন সেটা একটু ভেঙে বোঝা যাক। ভাবুন তো, একটা দেশ তার নিজের রুল বুক মানে সবচেয়ে বড় আইনটা কিভাবে নতুন করে লেখে। প্রশ্নটা কিন্তু খুবই গভীর, কারণ এই প্রক্রিয়াটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই জটিল। আর জুলাই সনদের যে প্রস্তাবনা সেটা ঠিক এই কাজটাই করতে চাইছে। তো চলুন এই পুরো প্ল্যানটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব এর মূল রূপরেখাটা কি। ব্যাপারটা শুরুটা হলো জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে একটা ডিটেইলড প্ল্যান জমা দিয়েছে, আর এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তাদের আনুষ্ঠানিক প্রস্তাব। এটা কিন্তু শুধু কয়েকটা আইডিয়া না, এটা হলো পরিবর্তনের জন্য একটা একদম সুনির্দিষ্ট প্রসেস। কমিশন খুব স্পষ্টভাবে বলে দিয়েছে এই পুরো সংস্কারটা হতে হবে দুটো ধাপে, প্রথমে জনগণের ভোট আর তারপর নতুন নির্বাচিত সংসদের মাধ্যমে। এখন এই পুরো প্রস্তাবনার একেবারে কেন্দ্রে আছে একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া, যাকে বলা হচ্ছে গাঠনিক ক্ষমতা বা কনস্টিটুয়েন্ট পাওয়ার। এর মানে কি? এর মানে হল সংবিধান বদলানোর চূড়ান্ত ক্ষমতাটা থাকবে আসলে জনগণের হাতেই, আর তাদের নির্বাচিত প্রতিনিধিরা শুধু সেই ক্ষমতাটা প্রয়োগ করবেন। এত বড় একটা জটিল প্রক্রিয়া, কিন্তু এর শুরুটা হবে খুব সহজভাবে। জনগণের কাছে রাখা হবে একদম সরাসরি মাত্র একটা প্রশ্ন, আর ব্যালট পেপারে ঠিক এই প্রশ্নটাই ছাপা থাকবে। ভাবুন, মাত্র একটা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে কিন্তু সংবিধানের ৪৮টা নির্দিষ্ট সংস্কার প্রস্তাবের ভাগ্য নির্ধারিত হবে। তো এই গণভোটটা হবে কিভাবে? দেখুন, দেশের সমস্ত যোগ্য ভোটারই কিন্তু এতে অংশ নিতে পারবেন। আর ভোটটা নেওয়া হবে জাতীয় নির্বাচনের দিন বা তারও আগে, গোপন ব্যালটের মাধ্যমে। মানে প্রত্যেক নাগরিককেই এই ঐতিহাসিক সিদ্ধান্তে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। আচ্ছা, ধরে নেওয়া যাক জনগণ হ্যাঁ ভোট দিল, তখন কি হবে? চলুন এবার সেই মিশনটা দেখা যাক, কিভাবে এই হ্যাঁ ভোটটা একটা আইন তৈরির প্রক্রিয়ায় রূপ নেবে। এখানে মূল সংখ্যাটা হল ২৭০। নতুন যে সংসদ নির্বাচিত হয়ে আসবে তারা এই সংস্কারগুলো আইনে পরিণত করার জন্য হাতে পাবে ঠিক ২৭০ দিন। পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। দেখুন, নতুন এমপিরা দুটো শপথ নেবেন, একটা সংসদের আরেকটা এই সংস্কার পরিষদের। এরপর তাদের হাতে থাকবে ২৭০ দিন ওই ৪৮টা সংস্কারকে সংবিধানে যোগ করার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, যদি কোনো কারণে তারা এই সময়ের মধ্যে কাজটা শেষ করতে না পারেন তাহলেও সমস্যা নেই, ২৭০ দিন পর প্রস্তাবগুলো অটোমেটিক্যালি আইন হয়ে যাবে। এরপর ৪৫ দিনের মধ্যে একটা নতুন উচ্চ কক্ষও গঠন করা হবে, মানে জনগণের রায় যাতে কোনোভাবেই আটকে না যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। তার মানে ওই একটা গণভোটের ফলাফলের উপর নির্ভর করছে দুটো একেবারে ভিন্ন রাস্তা। চলুন দেখি সেই দুটো পথ কি। ব্যাপারটা একদম পরিষ্কার। যদি ভোটের ফল হ্যাঁ হয়, তাহলে নতুন সংসদ একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে আর ২৭০ দিনের মিশনটা শুরু হয়ে যাবে। মানে ওই ৪৮টা প্রস্তাব আইন হওয়ার দিকে এগিয়ে যাবে। আর যদি ফল না হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা সেখানেই থেমে যাবে। জুলাই সনদের সব সুপারিশ বাতিল হয়ে যাবে এবং সংবিধান যেমন আছে তেমনই থাকবে। মানে একটাই ভোট, কিন্তু তার পরিণতি দুই রকম। তবে হ্যাঁ, এই পুরো পরিকল্পনাটা নিয়ে কিন্তু বিতর্কও আছে। সবার যে সবকিছুতে মত আছে তা নয়। আর এই মতবিরোধ বা ডিসেন্টগুলো নিয়ে কি করা হবে সে বিষয়েও কমিশন একটা পথ দেখিয়েছে। দেখুন, কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি এই প্রস্তাবে সমালোচনা করেছে, আবার কয়েকটি দল কিছু নির্দিষ্ট পয়েন্টে তাদের ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট জমা দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই ভিন্ন মতগুলোর কি হবে? মজার ব্যাপার হলো, গণভোটের ব্যালটে কিন্তু এই আলাদা আলাদা মতবিরোধের কথা উল্লেখ থাকবে না। কমিশনের যুক্তিটা খুব সহজ, এই সব কিছু সমাধান করবে একটাই জিনিস, জনগণের রায়। দিন শেষে মানুষ যা রায় দেবে সেটাই হবে ফাইনাল। এই প্রসঙ্গে কমিশনের কো-চেয়ার আলী রিয়াজ একটা দারুণ উদাহরণ দিয়েছেন চিলির। সেখানেও নতুন সংবিধানের প্রস্তাব গণভোটে দেয়া হয়েছিল, কিন্তু পাশ হয়নি। তিনি বলছেন এটা কোনো ব্যর্থতা নয়। যদি জনগণ কোনো প্রস্তাব গ্রহণ না করে তার মানে তারা সেটা চায় না, এটাই তো গণতন্ত্র। শেষ পর্যন্ত জনগণের ওপরই আস্থা রাখতে হবে।
তাহলে পুরো আলোচনা শেষে আমরা এই একটা প্রশ্নে এসে দাঁড়ায়, যখন একটা দেশের জনগণই তাদের নিজেদের নিয়মকানুন ঠিক করার জন্য ভোট দেয়, তখন তাদের সেই রায় কি চূড়ান্ত নয়? এই প্রশ্নটাই কিন্তু পুরো ব্যাপারটার জনগণের সার্বভৌমত্বের গুরুত্বটা তুলে ধরে।